আমি দ্বিতীয়বারের জন্য এফিডেভিট জমা করেছি, পেপার পত্রিকায় এসেছে বিধায়কদের সম্পত্তি বাড়ে, ইনকাম বাড়ে, আমি বিধায়ক হয়ে আমার ইনকাম কমে গেছে। বুঝতে পারছেন, আমি লসে রান করছি। তাহলে বলতে পারেন, অনেকে ভাইজান বলে, অনেকে বিধায়ক বলে, যে যে ভাষায় বলেন, তাহলে আপনি কেন, আপনার স্বার্থটা কি, আপনি লসে রান করছেন কেন? হ্যাঁ, আমার স্বার্থ ওখানেই বিনয় বাদল দীনেশ, আমার স্বার্থ আশফাকুল্লাহ, আমার স্বার্থ ক্ষুদিরাম, আমার স্বার্থ বিরসা মুন্ডা, আমার স্বার্থ ফুরফুরার বীর আবু বকর, আমার স্বার্থ নেতাজি, আমার স্বার্থ গান্ধীজি, আমার স্বার্থ সেই স্বাধীনতা সংগ্রামীরা। তারা নিজের স্বার্থের কথা ভাবেনি, তারা মানুষের জন্য ভেবেছিল, ব্রিটিশ মুক্ত করতে চেয়েছিল। প্রায় 200 বছর ধরে লড়াই করে দেশের জন্য অনেকে জীবন উৎসর্গ করে দেশকে স্বাধীন করেছিল। তারা একবারের জন্য ভাবেনি আমি যদি শহীদ হই তাহলে স্বাধীনতার স্বাদ আমি পাবো না। তাদের কি মনে ছিল, দেশকে স্বাধীন করতে হবে, বড় বড় ব্রিটিশদের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে, মানুষকে স্বস্তি নিঃশ্বাস ফেল দিতে হবে। তাই আমারও স্বার্থ হচ্ছে যে দ্বিচারিতা, যে নোংরামি, যে হিংসা, যে মারামারি, যে দুর্নীতি, যে সম্প্রীতিকে নষ্টর বাতাবরণ হচ্ছে, এটাকে বন্ধ করতে হবে। ভাঙড় সহ রাজ্যের মানুষ স্বস্তির নিঃশ্বাস যাতে নিতে পারে, তার অধিকার যাতে নিতে পারে, ছাত্র তার অধিকার বুঝে নেবে, যুবক তার অধিকার বুঝে নেবে, সরকারি কর্মচারী তার অধিকার বুঝে নেবে, কৃষক তার অধিকার বুঝে নেবে, ডেলিভার তার অধিকার বুঝে নেবে, রাজমিস্ত্রি তার অধিকার বুঝে নেবে, ভ্যান চালক তার অধিকার বুঝে নেবে, পার্ট টাইম যারা শিক্ষকতা করছে তারা তার অধিকার বুঝে নেবে, নার্সেরা তার অধিকার বুঝে নেবে, ডাক্তার তার অধিকার বুঝে নেবে, সর্বোপরি মায়েরা তার অধিকার বুঝে নেবে। তার লড়াই আমি নেমেছি। আমার স্বার্থ আছে, আমি ভাই বিনা স্বার্থে আসিনি, আমি বিনা স্বার্থে আসিনি। আমার স্বার্থ হচ্ছে কি, আমাদের পূর্বপুরুষ ফুরফুরার বীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, আমাদেরই পূর্বপুরুষ গান্ধীজি, নেতাজি, আমাদেরই পূর্বপুরুষ আশফাকুল্লাহ 25 থেকে 28 বছর বয়সে জীবন উৎসর্গ করেছে। আমাদেরই পূর্বপুরুষ প্রীতিলতা ওয়াদ্দেদার 23 বছর বয়সে জীবন উৎসর্গ করেছে। আমাদেরই পূর্বপুরুষ বিরসা মুন্ডা 25 বছর বয়সে জীবন উৎসর্গ করেছে। আমাদেরই পূর্বপুরুষ ক্ষুদিরাম বসু 20 কোটা পার হয়নি। আর আমি যে জেলার মানুষ, হুগলি জেলার শ্রীরামপুরে আমাদেরই পূর্বপুরুষ শহীদ গোপীনাথ সাহা 19 বছর বয়সে দেশের জন্য জীবন উৎসর্গ করেছে। তারা কিন্তু স্বার্থ তাদের কি দেখেছিল, তাদের স্বার্থ কি ছিল, তাদেরও স্বার্থ ছিল দেশকে স্বাধীন করতে হবে, ব্রিটিশ মুক্ত করতে হবে। আর আজকে আমার স্বার্থ হচ্ছে এটাই, নোংরা লোকের হাত থেকে সমাজকে মুক্ত করতে হবে, সমাজ পরিচালিত হবে সংবিধানের দ্বারা, দেশ পরিচালিত হবে সংবিধানের দ্বারা। এই লড়াই, এই জায়গায় আমি লসে রান করছি, এতে আমার কিছু দুঃখের বিষয় নয়। কারণ আমি যা লাভ লস হই না কেন, চিন্তা নেই। কেন বলুন তো, আমার বড় ভাইজান আছে তো। সংখ্যালঘু মুসলমানদের জন্য মমতা ব্যানার্জির দরদ একদম উথলে উঠছে। মানে এত দরদ, মা তার সন্তানকে না যতটা ভালোবাসে, তৃণমূল কংগ্রেস তার থেকে বেশি ওই মায়ের সন্তানটাকে ভালোবাসে। কিন্তু এদিকে সব চাল চোর, গরু চোর, রেশন চোর, চাকরি চোর, স্বাস্থ্য চোর, যা বলবেন তার সাথে চোর অ্যাড করলে ওদের গায়ে লাগবে। ওই নেতারা বসে থাকবে, আপনি কিচ্ছু বলবেন না, আপনি যদি বলেন বা টয়লেট চোর, দেবে রেখে যাবে। যা বলবেন তার সাথে চোর অ্যাড করবেন, দেবেন ওরা রেখে যাবে। 29 এপ্রিল ভাঙড় সারা রাজ্যের মানুষকে বার্তা দেবে, ভাঙড়ে এই পবিত্র ভূমি, এই পবিত্র ভূমিতে কোনো নটোরিয়াস ক্রিমিনালের জায়গা হবে না, এই পবিত্র ভূমিতে কোনো বোমবাদা লোকের জায়গা হবে না। মমতা ব্যানার্জি চাপিয়ে দেবে, আমাদেরকে মাথায় করে বইতে হবে, এই পবিত্র ভূমি সেটাকে গ্রহণ করবে না। তাই 29 এপ্রিল ওই নটোরিয়াস ক্রিমিনালের বিপক্ষে ভোট যাবে, খামচিহ্নের পক্ষে ভোট আসবে। চৌটাবে রাজ্যের মানুষের কাছে বার্তা দিয়ে দেবে যে ভাঙড় পথ দেখায়, আগামী দিনে কোনো নটোরিয়াস ক্রিমিনালকে ভোটে দাঁড় করালে সেই বিধানসভা মানুষেরা তাকে হারিয়ে বাড়ি পাঠিয়ে দেবে। আপনাদের সহ একজন ভাঙড়বাসী আমাকে বলতে পারবে যে আমি এই ধরনের সার্টিফিকেট, রেকমেন্ডেশন বা আপনাদের বিভিন্ন সময় এমএলএ এন্ড থেকে যে কাগজপত্রগুলো প্রয়োজন হয়েছে সেগুলো দিয়েছি, তার পরিবর্তে 1 টাকা আপনাদের কাছ থেকে আমি চেয়েছি? কেউ বলতে পারবেন? শুধু তাই নয়, কাটমানি আমি 1 টাকা আপনাদের কাছ থেকে চেয়েছি, কেউ বলতে পারবেন? এরপরেও বলছি, আপনারা অনেক সময় মাঝেরাইট অফিসে গিয়েছেন আমার এমএলএ কার্যালয়ে, সেই সময় হয়তো আমি ছিলাম না, কাগজপত্রের প্রয়োজন হয়েছে। আমাদের অফিস নেতৃত্ব বা এখানে আমিরুল ভাই, ওহিদুল ভাই, আরও যারা আছে আসেমিল্লা ভাইরা,
যারা নেতৃত্বরা আছে, এই বুথের নেতৃত্ব যারা আছেন, বিরোধী দলনেতা থেকে শুরু করে এমনও ঘটনা ঘটেছে যে আপনাদের এমার্জেন্সি একটা সিগনেচারের প্রয়োজন আছে, আধার কার্ড আপডেট বলুন বা আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বলুন, বা আপনার মেয়েটা আপনার ছেলেটা অমুক হোস্টেলে পড়ে অ্যাডমিশন নেবে, সেখানের জন্য রেকমেন্ডেশন, এমন এমার্জেন্সি যে আগামীকাল লাগবেই, আপনারা যেতে পারেননি। আমাদের একবার থেকে শুরু করে আমাদের নেতৃত্বদের হাতে আপনারা দিয়েছেন। আমাদের নেতৃত্বরা মেহনতের টাকা দিয়ে বাইকে তেল ভরে আমি যেখানেই থাকি না কেন, কারণ আমি তো শুধু এখন আর ভাঙড়ের এমএলএ নয়, আপনারা আমাকে যে দায়িত্ব তুলে দিয়েছেন, রাজ্যের এমএলএ বানিয়ে দিয়েছেন। রাজ্যের বিভিন্ন মানুষের যাদের সাথে অন্যায় অনাচার হচ্ছে, তার লোকাল বিধায়ক এমপি না গেলেও তারা নওশাদ সিদ্দিকীকে ডাকছে এবং তাদের পাশে দিয়ে আমাকে দাঁড়াতে হচ্ছে। তাই আমি যেখানেই থাকি না কেন, আপনার তৎক্ষণিক দরকার, এমার্জেন্সি কাগজের প্রয়োজন হয়েছে, আমাদের নেতৃত্বদের বলেছেন, আমাদের নেতৃত্বরা নিজের মেহনতের টাকা দিয়ে আমার কাছে পৌঁছেছিল এবং তাকে সেখান থেকে উপযুক্ত কাগজ নিয়ে আপনাদের হাতে তুলে দিয়েছে। এই ধরনের অজস্র নজির আমার কাছে আছে। কিন্তু আমি জানতে চাই, এই কাগজ তুলে দেওয়ার পরিবর্তে আমার নেতৃত্ব কি আপনাদের তেল খরচের জন্য একটা টাকা কোনোদিন চেয়েছে? এর তাহলে জোরে বলুন, কেউ চেয়েছে? পরিষেবা আমরা প্রদান করেছি। আজকে আমি আপনাদের বলবো, সময় এসেছে আমাদেরকে জাগ্রত হতে হবে। সময় এসেছে যারা মেহনত করছে তাদের সাথ দিতে হবে। সময় এসেছে যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাই আমরা কর্মকাণ্ড দিয়ে বিগত 5 বছর ধরে এতটা প্রমাণ করতে পেরেছি যে একটা বিধায়ক তার নিজের বিধানসভা ভাঙড়, এই ভাঙড়ের মানুষের চাওয়া পাওয়া অভাব অভিযোগগুলো যেমন আইনসভার মধ্যে তুলেছে এবং ভাঙড়ের মানুষের বিপদে আপদে বুক চিতিয়ে যেভাবে লড়াই করেছে, তার সাথে সাথে সেই ঝাড়গ্রামের হাতিরহানার সমস্যা থেকে শুরু করে দার্জিলিং জলপাইগুড়ি থেকে শুরু করে তরাই ডুয়ার্সের যেখানে চা শ্রমিকদের সমস্যা সেখানে পৌঁছে যাওয়া, মিনিমাম ওয়েজেস নিয়ে বারবার সোচ্চার হওয়া, সমকাজে সমবেতন তথা প্যারা টিচারদের কথা বলা, সরকারি কর্মচারীদের হকের দিয়ে নিয়ে যেভাবে সোচ্চার আমি হয়েছি, এ থেকে বোঝা যাচ্ছে যে এক বিধায়ক 293টার উপরে ভারী পড়ে যাচ্ছে। তাই তারা যুক্তি করে নওশাদ সিদ্দিকীকে আটকাতে হবে, নওশাদ সিদ্দিকীকে আটকাতে হবে, নওশাদ সিদ্দিকীকে হারাতে হবে। কারণ বিধায়ক হয়ে অন্য বিধায়কের পোল খুলে দিচ্ছে। কারণ আমি বারবার বলি, আপনারা কেন রাজনীতির জন্য মারামারি করবেন? একজন বিধায়ককে জিতাবার জন্য কেন খুনোখুনি করবেন? বিধায়ক জিতে 1,21,000 টাকা মাস গেলে পাচ্ছে, মাস গেলে ফোন খরচের জন্য 5,000 টাকা পাচ্ছে, যেখানে 1 বছরের ইয়ারলি রিচার্জ, সারা বছরের রিচার্জ 4,042 টাকায় হয়ে যাবে। আমাদের মতো বিধায়ককে মাস গেলে 5,000 দিচ্ছে, তাহলে আপনি আমাদের জন্য কেন মারামারি খুনোখুনিতে জড়াবেন? এই কথা বলে পোল আমি যখন খুলে দিচ্ছি, তাহলে নওশাদকে আটকাও, আরও আগামী দিনে যেগুলো লুকানো বলেনি সেগুলো বলে দেবে, পাবলিক আমাদের সব কলগুলো ধরে ফেলবে। এই জন্য আমাকে আটকাবে। তবে জানিয়ে রাখি, 1,21,000 টাকার মধ্যে আমি 21 পয়সাও কিন্তু নিই না, মানুষের জন্য আমি সেগুলো খরচ করে দিই। যদি কেউ 1,21,000-এর মধ্যে 1,21,000 নিজের কাছে কোনো বিধায়ক রেখে দেয়, সেও কিন্তু কোনো অন্যায় করবে না, এটাও ক্লিয়ার থাকা ভালো। আপনারা দেখেছেন আমি দ্বিতীয়বারের জন্য এফিডেভিট জমা করেছি, পেপার পত্রিকায় এসেছে, বিধায়কদের সম্পত্তি বাড়ে, ইনকাম বাড়ে, আমি বিধায়ক হয়ে আমার ইনকাম কমে গেছে। বুঝতে পারছি আমি লসে রান করছি। তাহলে বলতে পারেন, অনেকে ভাইজান বলে, অনেকে বিধায়ক বলে, যে ভাষায় বলেন, তাহলে আপনি কেন? আপনার স্বার্থটা কি? আপনি লসে রান করছেন কেন? হ্যাঁ, আমার স্বার্থ ওখানেই বিনয় বাদল দীনেশ, আমার স্বার্থ আশফাকুল্লাহ, আমার স্বার্থ ক্ষুদিরাম, আমার স্বার্থ বিরসা মুন্ডা, আমার স্বার্থ ফুরফুরার বীর আবু বকর, আমার স্বার্থ নেতাজি, আমার স্বার্থ গান্ধীজি, আমার স্বার্থ সেই স্বাধীনতা সংগ্রামীরা। তারা নিজের স্বার্থের কথা ভাবেনি, তারা মানুষের জন্য ভেবেছিল। ব্রিটিশ মুক্ত করতে চেয়েছিল, প্রায় 200 বছর ধরে লড়াই করে দেশের জন্য অনেকে জীবন উৎসর্গ করে দেশকে স্বাধীন করেছিল। তারা একবারের জন্য ভাবেনি আমি যদি শহীদ হই তাহলে
তাহলে স্বাধীনতার স্বাদ আমি পাবো না। তাদের কি মনে ছিল দেশকে স্বাধীন করতে হবে, বড় ব্রিটিশদের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে, মানুষকে স্বস্তি নিঃশ্বাস দিতে হবে। তাই আমারও স্বার্থ হচ্ছে যে দ্বিচারিতা, যে নোংরামি, যে হিংসা, যে মারামারি, যে দুর্নীতি, যে সম্প্রীতিকে নষ্টর বাতাবরণ হচ্ছে, এটাকে বন্ধ করতে হবে। ভাঙড় সহ রাজ্যের মানুষ স্বস্তির নিঃশ্বাস যাতে নিতে পারে, তার অধিকার যাতে নিতে পারে, ছাত্র তার অধিকার বুঝে নেবে, যুবক তার অধিকার বুঝে নেবে, সরকারি কর্মচারী তার অধিকার বুঝে নেবে, কৃষক তার অধিকার বুঝে নেবে, ডেলিভার তার অধিকার বুঝে নেবে, রাজমিস্ত্রি তার অধিকার বুঝে নেবে, ভ্যান চালক তার অধিকার বুঝে নেবে, পার্ট টাইম যারা শিক্ষকতা করছে তারা তার অধিকার বুঝে নেবে, নার্সেরা তার অধিকার বুঝে নেবে, ডাক্তার তার অধিকার বুঝে নেবে, সর্বোপরি মায়েরা তার অধিকার বুঝে নেবে। তার লড়াই আমি নেমেছি। আমার স্বার্থ আছে, আমি ভাই বিনা স্বার্থে আসিনি, আমার স্বার্থ হচ্ছে কি, আমাদের পূর্বপুরুষ ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, আমাদেরই পূর্বপুরুষ গান্ধীজি, নেতাজি, আমাদেরই পূর্বপুরুষ আশফাকুল্লাহ 25 থেকে 28 বছর বয়সে জীবন উৎসর্গ করেছে। আমাদেরই পূর্বপুরুষ প্রীতিলতা ওয়াদ্দেদার 23 বছর বয়সে জীবন উৎসর্গ করেছে। আমাদেরই পূর্বপুরুষ বিরসা মুন্ডা 25 বছর বয়সে জীবন উৎসর্গ করেছে। আমাদেরই পূর্বপুরুষ ক্ষুদিরাম বসু 20 কোটা পার হয়নি। আর আমি যে জেলার মানুষ, হুগলি জেলার শ্রীরামপুরে আমাদেরই পূর্বপুরুষ শহীদ গোপীনাথ সাহা 19 বছর বয়সে দেশের জন্য জীবন উৎসর্গ করেছে। তারা কিন্তু স্বার্থ তাদের কি দেখেছিল, তাদের স্বার্থ কি ছিল, তাদেরও স্বার্থ ছিল দেশকে স্বাধীন করতে হবে, ব্রিটিশ মুক্ত করতে হবে। আর আজকে আমার স্বার্থ হচ্ছে এটাই, নোংরা লোকের হাত থেকে সমাজকে মুক্ত করতে হবে, সমাজ পরিচালিত হবে সংবিধানের দ্বারা, দেশ পরিচালিত হবে সংবিধানের দ্বারা। এই লড়াই, এই জায়গায় আমি লসে রান করছি, এতে আমার কিছু দুঃখের বিষয় না। কারণ আমি যা লাভ লস হই না কেন, চিন্তা নেই। কেন বলুন তো, আমার বড় ভাইজান আছে তো, বুঝতে পেরেছে, যা চাইবো না তার আগে দিয়ে দেয়। এটাও বলে দিই আপনাদের, যা চাই তার আগে পেয়ে যায়, চাওয়ার আগে হয়তো বলে না, মেঘ না চাইতি বৃষ্টি। এবং দিকে দিকে একটা কথাই বলছে, ভাঙড় 2 তৈরি হবে, ভাঙড় 2 তৈরি হবে আপনাদের জন্য। তারপরও আপনাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ, বড় একটা গোল্ডেন চান্স এসেছে আপনাদের কাছে, আপনাদের সম্পর্কে ধারণা রাজ্যের মানুষের কাছে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া। আমি তার আগে বলবো, আপনারা কাকে গ্রহণ করবেন? একদিকে আছে যাকে তৃণমূল প্রার্থী করেছে, সেই দল গরিব হিন্দুদের উপরে শোষণ করছে। কিভাবে শোষণ করছে? ফেক এসটি এসসি সার্টিফিকেট বানাচ্ছে, প্রকৃত যারা এসটি এসসি তারা তার অধিকার পাচ্ছে না। 100টা সরকারি নিয়োগ হলে 100%-এর মধ্যে 22% দলিতদের জন্য সংরক্ষণ আছে। শিডিউল কাস্ট যাকে আমরা বলি, আমাদের এলাকায় অনেক আছে, তাদের বাড়ির ছেলে মেয়েরা উচ্চশিক্ষায় এবং সরকারি কর্মচারীতে 100 জন নিয়োগ হলে 22 জন দলিত সমাজের মানুষ নিয়োগ হবে, যারা এসসি নিয়োগ হবে। কিন্তু পশ্চিম বাংলায় সরকার চলছে না, সরকারের নামে একটা সার্কাস চলছে। খোঁজ নিয়ে দেখুন, প্রকৃত অর্থে যারা দলিত তারা 100 জনের মধ্যে 22 জন পাচ্ছে না। খাতাই কলমে 100 জনের 22 জন দলিত নিয়োগ হলেও যে দলিত নয়, দলিত ভাইয়ের নামে, দলিত ভাইয়ের হককে মেরে সে উচ্চ বর্ণের মানুষ হতে পারে, এমন দৃষ্টান্ত আছে। মুসলমান দলিত সেজে দলিত ভাইদের চাকরিগুলো খাচ্ছে, আর নওশাদ সিদ্দিকী এর প্রতিবাদ করছে যে প্রকৃত অর্থে যদি দলিতদের ডেভেলপ করা যায়, দলিতদেরকে পিছিয়ে বর্গ থেকে টেনে মূল স্রোতে নিয়ে আসা যায়, তাহলে সংরক্ষণের যে সুবিধা দিয়ে আছে যথাযথ প্রকৃত দলিতকেই দিতে হবে। তাই বন্ধুগণ, আপনারা ডিসাইড করুন কাকে গ্রহণ করবেন। একদিকে আছে যারা দলিতের অধিকারকে চুরি করছে, আর অপরদিকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা বামপন্থীদের সমর্থনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী নওশাদ সিদ্দিকী দাঁড়াচ্ছে। যে সব থেকে বেশি পশ্চিম বাংলায় যে রাজনৈতিক দল আছে যে দলিতদের হয়ে এই ফেক সার্টিফিকেটের বিরুদ্ধে সব থেকে বেশি আওয়াজ, সব থেকে বেশি মিটিং মিছিল প্রতিবাদ যেটা করেছে, সেটা হচ্ছে খামচিহ্নের দল, নওশাদ সিদ্দিকীদের দল, বাইরে ওহিদুল ইসলামদের দল, আমাদের আমিরুল্লের দল, আমাদের বিশ্বজিৎ মাইতিদের দল।
আপনারা ডিসাইড করুন ককে গ্রহণ করবেন। যায় তৃণমূলের সিম্বলে দাঁড়িয়েছে, সেই তৃণমূল দলিতদের অধিকার কেড়ে নিচ্ছে, আর এখানে খাম সিম্বলে যিনি আমি দাঁড়িয়েছি, আমরা দলিতদের অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াই করছি। আপনারা কাকে গ্রহণ করবেন? আপনাদের সামনে একটা বড় চ্যালেঞ্জ আছে, কোনটাকে গ্রহণ করবেন? একদিকে যে দল, সেই দলের সুপ্রিমো বলছে রাত 8টার পরে মেয়েরা কাজে বার হবে না, আর আমরা বলছি এই নারী পুরুষের বৈষম্য ঘুচাতে হবে। মেয়েরা অর্ধেক আকাশ, মেয়েরা তার কাজের জন্য কর্মক্ষেত্রে কোনো ভাবেই না হেনস্থার শিকার হয়। মা তার কাজের জায়গায় যাবে, বোন তার কাজের জায়গায় যাবে, সে পাইলট উড়াতে পারে, জেট ফ্লাইটে উড়াতে পারে, বাড়িতে রান্নাও করতে পারে। কখন বার হবে, কখন ঠুকবে সরকার ডিসাইড করে না, বরঞ্চ মায়েদের নিরাপত্তা দেওয়া সরকারের কাজ, সেটা দেখতে হবে। তাই মায়েদের বলবো কোনটা নেবেন? ও বলেছে রাত 8টার পরে মেয়েরা বাইরে বেরোতে পারবে না, আর আমি বলছি রাত 8টা, সকাল 8টা নয়, মায়েদেরকে নিরাপত্তা দিতে হবে। আপনারা কোনটা গ্রহণ করবেন? আপনাদের হাতে ছেড়ে দিচ্ছি। ওরা আদিবাসীদেরকে ভালোবাসি বললেও আদিবাসীদেরকে শোষণ করছে, আর আমরা আদিবাসীদের হয়ে জমি জঙ্গলের হয়ে যে সওয়াল করছি, ওরা তার পরিবর্তে চলছে। আপনাদের জানিয়ে রাখি, পশ্চিম বাংলায় 80 লক্ষ আদিবাসী আছে, 80 লক্ষের আশেপাশে, কিন্তু সার্টিফিকেট 1.5 কোটি প্রোভাইড হয়ে গেছে, প্রদান করে দিয়েছে। 80 লক্ষ আদিবাসী, সার্টিফিকেট 1.5 কোটি, মানে বুঝতে পেরেছেন? বলে পানিতে দুধে পানি মেশায়, তৃণমূলের আমলে পানিতে দুধ মিশানো হচ্ছে। যা জনসংখ্যা প্রায় সে তার ফেক জনসংখ্যা আরো ঢুকিয়ে দিয়েছে। ফলে কি হচ্ছে? প্রকৃত আদিবাসী চাকরিতে যে 6% সংরক্ষণ আছে, সেই সংরক্ষণের সুবিধা পাচ্ছে না। শুধু কলকাতার কথা বলছি, গত বছরে নিটে এমন 42 জনকে খুঁজে পাওয়া গিয়েছে যারা আদিবাসী নয়, তারা আদিবাসী কোটায় ডক্টর হওয়ার জন্য তারা অ্যাডমিশন নিয়েছে। ফলে ভাবুন, আদিবাসী সমাজ থেকে 42টা ডক্টর হতে পারলো না। আদিবাসী সমাজকে সুকৌশলে পিছিয়ে রাখার চেষ্টা হচ্ছে। তাই বন্ধুগণ, খামচিহ্নে যে দাঁড়িয়েছে নওশাদ সিদ্দিকী, আজ প্রকৃত আদিবাসীদেরকে সংরক্ষণ দেওয়া হোক। 6% সংরক্ষণ যেটা পাওয়ার দরকার, প্রকৃত আদিবাসীরাই পাক। ফেক সার্টিফিকেট দিয়ে যে আদিবাসী শাস্ত্রে তাকে ধরে জেলের মধ্যে রাখা হোক, এই আওয়াজ আমি তুলছি। আপনার পক্ষে ভোট দেবেন না যারা দায়িত্ব নিয়ে নন আদিবাসীকে আদিবাসী সাজিয়ে আদিবাসীর অধিকার কেড়ে নিচ্ছে, তাকে ভোটটা দেবেন। আপনাদের উপর ডিসাইড করছে কাকে ভোটটা দেবেন। ভাই বলুন, আপনারা জোরে বলুন। 29 এপ্রিল আসছে দিন, মা বোনেদের বলে দিন, দলিত আদিবাসীদের বলে দিন, ভাঙড়ের মানুষকে বলে দিন। আমি আপনাদের বলবো, চান আপনারা ডিসাইড করবেন। সংখ্যালঘু মুসলমানদের জন্য মমতা ব্যানার্জির দরদ একদম উথলে উঠছে। মানে এত দরদ, মা তার সন্তানকে না যতটা ভালোবাসে, তৃণমূল কংগ্রেস তার থেকে বেশি ওই মায়ের সন্তানটাকে ভালোবাসে। কিন্তু এদিকে সব চাল চোর, গরু চোর, রেশন চোর, চাকরি চোর, স্বাস্থ্য চোর, যা বলবেন তার সাথে চোর অ্যাড করলে ওদের গায়ে লাগবে। ওই নেতারা বসে থাকবে, আপনি কিচ্ছু বলবেন না। আপনি যদি বলেন বা টয়লেট চোর, দেবে রেগে যাবে। যা বলবেন তার সাথে চোর অ্যাড করবেন, দেবেন ওরা রেগে যাবে। তাই আপনাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ আছে, কাকে গ্রহণ করবেন। মুসলমানদের খুব ভালোবাসে, ভালো কথা। তো মুসলমানদের ভালোবাসতে গেলে কিভাবে ভালোবাসতে হবে ভাই? আদিবাসীদের ভালোবাসা খুব ভালো কথা, কিন্তু চাকরিতে আদিবাসী নাই, প্রকৃত আদিবাসী নাই। দলিতদেরকে ভালোবাসা খুব ভালো কথা, চাকরিতে প্রকৃত দলিত নাই। এবার আসা যাক মুসলমানদেরকে। এদিকে উনি বলছেন 10% সংরক্ষণ দেওয়া হয়েছে মুসলমানদেরকে, আর যেটা উনি নয়, স্বামী রঙ্গনাথ মিশ্র কমিশন বলেছে সংখ্যালঘু মুসলমানদের যদি এগিয়ে নিয়ে যাওয়া যায়। ভাই যারা কথা বলছেন একটু আস্তে। সংখ্যালঘু মুসলমানদের যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে শিক্ষা, উচ্চশিক্ষায় সংরক্ষণ আর চাকরিতে 10% মুসলমানদেরকে দিতে হবে। মমতা ব্যানার্জি বলছেন তাই দেবো, কিন্তু একটা গ্যাড়াকল সুন্দর করে রেখে দিয়েছে, ওবিসি এ ওবিসি বি। আগে ছিল ওবিসি এ ওবিসি বি মিলিয়ে 17% সংরক্ষণ,
ওবিসি এতে 10% মুসলমান, ওবিসি বিতে পিছড়ে বর্গে 7% হিন্দু মুসলমান ছিল। 17 জনের চাকরি হলে 10টা মুসলমান পাওয়ার কথা ছিল। সুকৌশলে মমতা ব্যানার্জি এখন কি করে দিল? গেটে ঘ করে দিল। এখন উচ্চ শিক্ষায় সংরক্ষণের আওতায় একজনও মুসলমান আর সুযোগ পাচ্ছে না। এই ঝড় উঠেছে, এক্ষুনি শেষ করে দেবো ভাই, 2 থেকে 3 মিনিট বলে শেষ করে দেবো। হ্যাঁ, একজনও সুযোগ পাচ্ছে না। তাই আপনাদের বলবো এই দ্বিচারিতা বন্ধ করতে হবে। তাই আপনাদের বলবো প্রস্তুতি নেন। আগামী 29 এপ্রিল ভাঙড় সারা রাজ্যের মানুষকে বার্তা দেবে, ভাঙড়ে এই পবিত্র ভূমি, এই পবিত্র ভূমিতে কোনো নটোরিয়াস ক্রিমিনালের জায়গা হবে না। এই পবিত্র ভূমিতে কোনো বোমবাদা লোকের জায়গা হবে না। মমতা ব্যানার্জি চাপিয়ে দেবে, আমাদেরকে মাথায় করে বইতে হবে। এই পবিত্র ভূমি সেটাকে গ্রহণ করবে না। তাই 29 এপ্রিল ওই নটোরিয়াস ক্রিমিনালের বিপক্ষে ভোট যাবে, খামচিহ্নের পক্ষে ভোট আসবে। চৌটাবে রাজ্যের মানুষের কাছে বার্তা দিয়ে দেবে যে ভাঙড় পথ দেখায়। আগামী দিনে কোনো নটোরিয়াস ক্রিমিনালকে ভোটে দাঁড় করালে সেই বিধানসভার মানুষেরা তাকে হারিয়ে বাড়ি পাঠিয়ে দেবে। এই বলে আমি, ঝড় আসছে না প্রচুর? না গো, ঝড় আসছে, বিপদ হতে পারে। আচ্ছা, 2টো কথা বলে ছেড়ে দেবো। দুটো কথা বলে ছেড়ে দেবো। আপনারা তাহলে মাথায় আসছে, বলছে মুসলমানকে ভালোবাসি, মুসলমানদের শিক্ষায়, উচ্চ শিক্ষায় বা চাকরিতে ধ্বংস করেছে। মমতা ব্যানার্জি বলছে দলিতদের ভালোবাসি, দলিত হিন্দু ভাইদের সংরক্ষণ সুবিধা ধ্বংস করে দিয়েছে। তাই আপনাদের বলবো প্রস্তুত নেন। আগামী 29 এপ্রিল হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে, ভাঙড়বাসী কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের অধিকারকে এস্টাবলিশ করার জন্য খামচিহ্নে ভোট দিয়ে আমাকে বিধানসভার মধ্যে পাঠান, বিপুল ভোটে জয়যুক্ত করিয়ে। আশা করতে পারি আজকের এই প্রোগ্রাম এখানেই সমাপ্ত করলাম।